রিচ ড্যাড পুর ড্যাড আপনারা শুনছেন অডিও বুক বাংলা। আজকে আমরা দেখব রিচ ড্যাড পুর ড্যাডের পঞ্চম অধ্যায়। আর রিচ ড্যাড পুর ড্যাডের আমরা ইতিমধ্যে 4টি অধ্যায় শেষ করেছি। এটার মূল বিষয় যেটি ছিল ধনীরা তাদের সন্তানদের টাকা পয়সার ব্যাপারে কী শিখান যা গরিব আর মধ্যবিত্ত শ্রেণী শেখায় না। তো এই বিষয়টা নিয়ে আমরা দেখছি যে আসলে কিভাবে কি করছে। তো রিচ ড্যাড পুর ড্যাডে আমরা এই যে রিচ ড্যাড পুর ড্যাড বইটি আমরা ইতিমধ্যে 4টি অধ্যায় শেষ করেছি। আজকে আমরা পঞ্চম অধ্যায় দেখব। পঞ্চম অধ্যায় হচ্ছে চতুর্থ শিক্ষা, কর এবং কর্পোরেশনের ক্ষমতা। আজকে আমরা দেখব পঞ্চম অধ্যায়ের চতুর্থ শিক্ষা, কর এবং কর্পোরেশনের ক্ষমতা। আমার মনে আছে স্কুলে আমাদের রবিনহুড অ্যান্ড হিজ মেরিম্যান এর গল্প শোনানো হতো। আমার স্কুলের শিক্ষকের মতে এটি একটি কেভিন কনসার্ন ধরনের রোমান্টিক নায়কের আশ্চর্য সুন্দর গল্প, যে ধনীর দৌলত লুট করে গরিবদের বিলিয়ে দিত। আর ধনী বাবা রবিনহুডকে নায়ক হিসাবে দেখতেন না, তিনি রবিনহুডকে একজন ঠক মনে করতেন। রবিনহুড হয়তো অনেক আগেই গত হয়েছে, কিন্তু তার অনুগামীরা বেঁচে আছে আজও। এখনও আমি প্রায় লোকদের বলতে শুনি, এর জন্য ধনীরা পয়সা দেবে না কেন, অথবা ধনীরা করের মাধ্যমে আরও পয়সা দেওয়া উচিত আর সেটা গরিবদের মধ্যে ভাগ করে দেওয়া উচিত। এই রবিনহুডের ধারণাটা অথবা ধনীর কাছ থেকে নিয়ে গরিবদের বিলিয়ে দেওয়ার ধারণাটাই গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর দুঃখের কারণ। রবিনহুডের এই আদর্শের জন্যই মধ্যবিত্ত শ্রেণীকে এত কর দিতে হয়, আসলে ধনীরা কর দিতে হয় না। এই মধ্যবিত্ত শ্রেণী, বিশেষ করে শিক্ষিত উচ্চ আয়ের মধ্যবিত্ত শ্রেণী, গরিবদের জন্য অর্থ দিয়ে থাকে। পুরো ঘটনাটা কিভাবে ঘটছে জানার জন্য আমাদের বিষয়টা ঐতিহাসিক প্রেক্ষাপট দেখা দরকার, তাই করের ইতিহাসটাও জানা দরকার। যদিও আমরা উচ্চ শিক্ষিত বাবা শিক্ষার ইতিহাস বিশেষজ্ঞ ছিলেন, অন্যদিকে আমার ধনী বাবা নিজেকে করের ইতিহাস বিশেষজ্ঞ হিসাবে তৈরি করেছিলেন। ধনী বাবা মাইক আর আমাকে বুঝিয়েছিলেন যে শুরুতে ইংল্যান্ড এবং আমেরিকায় কোনো কর ছিল না। কখনো কখনো সাময়িক কর বসানো হতো যুদ্ধের খরচ বহন করার জন্য। রাজা অথবা রাষ্ট্রপতি সবাইকে সেটাতে যোগ দিতে বলতেন। ব্রিটেনের নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 1799 থেকে 1817 অবধি কর ধার্য করা হয়েছিল। আর আমেরিকায় 1861 থেকে 1865 পর্যন্ত সিভিল ওয়ারের জন্য কর ধার্য করা হয়েছিল। 1874 সালে ইংল্যান্ডের নাগরিকদের উপরও আয়কর স্থায়ীভাবে ধার্য করা হয়। 1913 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের 16তম সংশোধনের পর আয়কর স্থায়ী রূপ নিয়েছিল। একসময় আমেরিকানরা ট্যাক্সের বিপক্ষে ছিল। চায়ের উপর অত্যাধিক কর বোস্টন হারবারের বিখ্যাত টি পার্টির কারণ। এটি এমন একটি ঘটনা যার পরে রেভলিউশনারি ওয়ার এর আগুন প্রজ্বলিত করেছিল। ইংল্যান্ড এবং আমেরিকা যুক্তরাষ্ট্র দুই জায়গাতেই নিয়মিতভাবে আয়কর দেবার ধারণা স্বীকার করে নিতে প্রায় 50 বছর লেগেছিল। এই ঐতিহাসিক তারিখগুলো দেখে যেটা বোঝা যায় না তা হলো, প্রথমে দুই জায়গাতেই এই কর শুধু ধনীদের উপরেই ধার্য করা হয়েছিল। আমার ধনী বাবা মাইক আর আমার এই পরিস্থিতিটা বোঝাতে চেয়েছিলেন। তিনি বুঝিয়েছিলেন যে করের ধারণা জনপ্রিয় করার জন্য গরিব আর মধ্যবিত্ত শ্রেণীকে বলা হয়েছিল যে কর শুধু ধনীর শাস্তি দেবার জন্য সৃষ্টি করা হয়েছে, যাতে অধিকাংশ লোক এটা মেনে নেয়। এইভাবে জনগণ আইনের সপক্ষে ভোট দিয়েছিল এবং এইভাবে এটি সাংবিধানিকভাবে বৈধ হয়েছিল। যদিও এর অভিপ্রায় ছিল ধনীদের শাস্তি দেওয়া, কিন্তু বাস্তবে এটা ঘুরে যায় এর সপক্ষে ভোট দিয়েছিল, অর্থাৎ গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীকে শাস্তি দিয়েছিল।
টাকা করে স্বাদ পাওয়া মাত্র সরকারের খিদে বাড়তে থাকে। ধনী বাবা বলেছিল, তোমার বাবা আর আমি সম্পূর্ণ বিপরীত। তিনি গভর্নমেন্টের একজন ক্ষমতাশীল আমলা আর আমি একজন পুঁজিপতি। আমরা দুজনেই অর্থ পাই, কিন্তু আমাদের সাফল্যের মাপকাঠি সম্পূর্ণ বিপরীত। তাকে অর্থ খরচ করার জন্য এবং লোকেদের চাকরি দেওয়ার জন্য বেতন দেওয়া হয়। তিনি যত খরচ করেন তত বেশি লোককে চাকরি দিতে পারেন এবং তার সংস্থা তত বড় হয়। সরকারি হিসাবে তার সংস্থা যত বড় হয় ততই তিনি শ্রদ্ধা পান। অন্যদিকে আমার সংস্থার বিনিয়োগকারীরা আমায় শ্রদ্ধা করবেন। এই জন্য আমি সরকারি লোকদের পছন্দ করি না। অধিকাংশ ব্যবসায়ীদের থেকে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। সরকার যত বড় হবে তার পরিচালনার জন্য আরও অনেক ডলার করের প্রয়োজন হবে। অন্যদিকে আমার সংস্থায় আমি যত কম লোককে চাকরি দেব তত কম পয়সা খরচ হবে, আর ততই আমার সংস্থার বিনিয়োগকারীরা আমায় শ্রদ্ধা করবে। এজন্য আমি সরকারি লোককে পছন্দ করি না। অধিকাংশ ব্যবসায়ীদের থেকে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। সরকার যত বড় হবে তার পরিচালনার জন্য আরও অনেক ডলার করের প্রয়োজন হবে। আমরা শিক্ষিত বাবা আন্তরিকভাবে বিশ্বাস করতেন সরকারের জনতাকে সাহায্য করা উচিত। তিনি জন এফ কেনেডিকে পছন্দ করতেন, বিশেষ করে তার পিস কর এর ভাবনাটাকে। তিনি এই ভাবনাটাকে এত পছন্দ করতেন যে আমার মা আর তিনি দুজনেই মালয়েশিয়া, থাইল্যান্ড আর ফিলিপাইন পিস কর এর স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণ দিতেন। তিনি সবসময় অতিরিক্ত অনুদানের জন্য এবং পিস কর এর বেশি লোককে চাকরি দিতে পারেন, সেটা ওর কাজ ছিল। 10 বছর বয়স থেকে আমি আমার ধনী বাবার কাছে শুনতাম যে সরকারি চাকরিরা একদল কুড়ে চোর, আর গরিব বাবা কাছে শুনতাম যে ধনীরা লোভী, ঠক আর তাদের আরও বেশি ট্যাক্স দিতে বাধ্য করা উচিত। দুপক্ষই বৈধ কারণ ছিল। শহরের সবচেয়ে বড় পুঁজিপতির কাছে কাজে যাওয়া আর এমন এক বাবার কাছে বাড়ি ফিরা যা সরকারের একজন উজ্জ্বল প্রতিনিধি। আমার পক্ষে বোঝা বেশ কষ্টকর ছিল। কাকে বিশ্বাস করব তা বোঝা দুঃসাধ্য হয়ে উঠেছিল। তবু করের ইতিহাস অধ্যয়ন করে এক কৌতূহল উদ্দীপক পরিস্থিতির উদ্ভব হয়। যেমন বলেছি, করের উত্তরণ সম্ভব হয়েছিল এই জন্য যে কারণ জনতা রবিনহুডকে অর্থনীতির সিদ্ধান্তে বিশ্বাস করেছিল। তার বক্তব্য হলো, ধনীদের কাছ থেকে নিয়ে বাকিদের দিয়ে দাও। কিন্তু সমস্যা হলো সরকারের অর্থের লোভ এত বেশি ছিল যে শীঘ্রই মধ্যবিত্ত শ্রেণীদের উপরও কর ধার্য প্রয়োজন হয়ে পড়ে, আর সেখান থেকে এটা ক্রমে আরও নিচে বিস্তৃত হতে শুরু করলো। এদিকে ধনীরা একটি সুযোগ দেখতে পেলেন। তারা এই নিয়ম নিয়ে খেলাটা খেলেন না। যেমন বলছি, ধনীরা আগেই জাহাজ যাত্রার যুগ থেকে জনপ্রিয় কর্পোরেশন সম্বন্ধে জানতেন। একটি সমুদ্র যাত্রায় তাদের সম্পত্তির ঝুঁকি সীমিত করার জন্য তারা কর্পোরেশনের সাহায্য নিয়েছিলেন। ধনীরা তাদের অর্থ একটা কর্পোরেশনে রাখতেন। এই কর্পোরেশন সমুদ্র যাত্রার আর্থিক ভার নিত। এই কর্পোরেশন তখন নতুন জগতে ধন সম্পদের খোঁজে জাহাজের যাত্রার জন্য নাবিক ভাড়া করত। যদি জাহাজটা হারিয়ে যেত, নাবিকরা মারা যেত, কিন্তু ধনীদের ক্ষতি হতো সীমিত। যেহেতু অর্থ তারা সেই বিশাল সমুদ্র যাত্রার জন্য বরাদ্দ করেছেন, শুধু ততটুকুই ক্ষতি হতো। পরবর্তী চিত্রে দেখাচ্ছে আপনার ব্যক্তিগত আয়ের বিবৃতি আর ব্যালেন্স শিট থেকে কর্পোরেট স্ট্রাকচার বা সংগঠনের অবস্থার কিভাবে পৃথক। এখানে দেখানো হচ্ছে কিভাবে ধনীরা খেলাটা খেলে, হাউ দ্য রিচ প্লে দ্য গেম। তাহলে ধনীরা কিভাবে খেলে, ওরা একটা সম্পত্তি আছে, সেখান থেকে ইনকাম আসে, তারপরে হচ্ছে কি করে ডাইমেনশন ট্যাক্স, তারা কি করে সম্পত্তি থেকে ইনকাম আসে এবং খরচ
খরচ দেয়, ট্যাক্স দেয়। কিন্তু এখানে কি করে এই কর্পোরেশনাল ট্যাক্স কি করে একটি ব্যক্তিগত কর্পোরেশনকে ওরা এটার জন্য রিস্কটা দিয়ে দেয়, সেক্ষেত্রে তাদের এক্সপেন্সটা কমে যায়, যেখানে আয়টাও কম থাকে। ধনীরা কর্পোরেশনের আইনসম্মত কাঠামো এবং ক্ষমতার সম্বন্ধে ওয়াকিবহাল, ফলে তারা গরিব আর মধ্যবিত্তদের তুলনায় বেশি সুবিধা পায়। আমরা সমাজবাদী বাবা এবং পুঁজিপতি বাবাকে শিক্ষক হিসাবে পাওয়ার আমি দ্রুত এই কথাটা বুঝেছিলাম। তাই পুঁজিপতিদের চিন্তাধারায় আমার কাছে আর্থিকভাবে বেশি ন্যায্য মনে হয়। আমার মনে হয়েছিল সমাজবাদীরা শেষ পর্যন্ত তার আর্থিক শিক্ষার অভাবের জন্য নিজেকেই কষ্ট দেয়। জনতা যতই ধনীর কাছ থেকে নাও যুক্তি দেখাক না কেন, ধনীরা সবসময় তাদের হারাবার উপায় খুঁজে নিতে পারে। এভাবেই শেষ পর্যন্ত মধ্যবিত্ত শ্রেণীর উপর কর ধার্য হয়েছিল। ধনীরা বুদ্ধিজীবীদের হারিয়ে দিতে পেরেছিল কারণ তারা অর্থের ক্ষমতা বুঝেছিল, আর এই বিষয়টি স্কুলে কখনোই শেখানো হয় না। ধনীরা কিভাবে বুদ্ধিজীবীদের হারিয়ে দিয়েছিল? ধনীদের কাছ থেকে নামক করটি আইনসম্মত হওয়ার পর সরকারের ভাণ্ডারে স্রোতের মতো অর্থ আগমন হতে থাকলো। প্রথমে জনতা খুশি হয়েছিল, সরকারি কর্মচারী আর ধনীদের হাতে অর্থ যেতে শুরু করলো। সরকারি কর্মচারীদের কাছে চাকরি আর পেনশন রূপে অর্থ পৌঁছে গেল। ধনীদের ফ্যাক্টরি সরকারি কন্ট্রাক্ট পেলে তাদের কাছেও পৌঁছে গেল সেই অর্থ। সরকারের প্রচুর অর্থের মালিক হয়ে উঠল, কিন্তু এই অর্থের ব্যবস্থাপনা নিয়ে সমস্যা দেখা দিল। অর্থের সত্যিই কোনো রিসলিউশন বা পুনঃপ্রয়োগের ব্যবস্থা ছিল না। অন্য কথায়, আপনি যদি সরকারের পদস্থ কর্মচারী হন, সরকারি নীতি অনুযায়ী আপনি অতিরিক্ত অর্থ বাকি রাখতে চাইবেন না, পুরোটাই খরচ করতে চাইবেন। কারণ আপনি যদি আপনার জন্য নির্ধারিত অর্থ খরচ করতে সক্ষম না হন, তাহলে পরের বাজেটে এই অর্থ হারাবার ঝুঁকি থাকবে। আপনাকে কোনো মতেও যোগ্য মনে হবে না। অথচ ব্যবসায়ীরা অতিরিক্ত অর্থ সংরক্ষণ করতে পারলে তারা পুরস্কৃত হয় এবং যোগ্য বলে পরিগণিত হয়। সরকারের এই ক্রমবর্ধমান খরচের চক্র যত বাড়ে, অর্থের দাবিও তত বাড়তে থাকে। ধনীদের উপর কর চাপাও রীতি অনুযায়ী আয়ের লোকদের অন্তর্ভুক্ত করার জন্য পরিবর্তিত করা হয়। ক্রমশ যেসব গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা এই রীতির জন্য ভোট দিয়েছিল, তারাও এর অন্তর্ভুক্ত হয়ে গেল। সরকারের পুঁজিবাদীরা ফাঁকি দেবার পথটি খুঁজে বের করতে তাদের আর্থিক জ্ঞানকে কাজে লাগায়। তারা কর্পোরেশনকে রক্ষা করার দায়িত্বে ফিরে যায়। কর্পোরেশনের ধনীরা রক্ষা করে, কিন্তু যারা কখনো কর্পোরেশন গঠন করেননি তারাও জানেন যে কর্পোরেশনে আসলে শুধু আইন সংক্রান্ত তথ্য সমৃদ্ধ কিছু ফাইল বা ফোল্ডার বা অ্যাটর্নি অফিসে রাখা থাকে, আর যা একটি রাজ্য সরকারের এজেন্সির সঙ্গে রেজিস্ট্রি থাকে। এই কর্পোরেশনের নামাঙ্কিত একটি বড় বাড়ি নয়, এটি কোনো একটি কারখানা বা গোষ্ঠীও নয়। কর্পোরেশন শুধু একটি আইনসম্মত আত্মাহীন একটি ভাণ্ডার, যাতে ধনীদের ধন সুরক্ষিত থাকে। স্থায়ী আয়ের আইন জারি করার পর আবার একবার কর্পোরেশনের ব্যবহার জনপ্রিয় হয়, কারণ কর্পোরেশনের তুলনায় ব্যক্তিবিশেষকে বেশি কর দিতে হয়। উপরন্তু যেমনটি আগে বর্ণনা করা হয়েছে, কর দেওয়ার আগেই কর্পোরেশনের পরিস্থিতি থেকে ডলার মারফত কিছু ব্যয়ভার বহন করা যায়। ধনী আর দরিদ্রের মধ্যে এই দ্বন্দ্ব কয়েকশো বছর ধরেই। এটা ধনীদের কাছে থেকে নাও বনাম ধনীদের লড়াই। যেখানে আইন তৈরি করা হচ্ছে, এই যুদ্ধ লেগেছে। এই যুদ্ধ চলতে থাকবে অনন্তকাল। সমস্যা হলো, এই যুদ্ধে যারা হারছে
তার এই বিষয়ে ওয়াকিবহাল নয়। যারা প্রতিদিন সকালে ওঠেন আর অধ্যবসায়ের সঙ্গে কাজে যান আর কর দেন, তারা যদি বুঝতেন ধনীরা কি করে এই খেলা খেলছে, তারাও তো এটা খেলতে পারতেন। তাহলে তারা নিজেদের আর্থিক স্বাধীনতা খুঁজে পেতেন। তাই যখন বাবা মা তাদের সন্তানদের স্কুলে যাবার উপদেশ দেন যাতে তারা একটি নিশ্চিত নিরাপদ চাকরি পেতে পারেন, আমি সেই সব কথা শুনে শিউরে উঠি যে কর্মচারীর নিশ্চিত নিরাপদ চাকরি আছে, কিন্তু আর্থিক বিষয়ে জ্ঞান নেই, তারা মুক্তি নেই। আজকের দিনে সাধারণত আমেরিকাবাসী 5 থেকে 6 মাস সরকারের জন্য কাজ করেন যাতে তারা কর দিতে পারেন। আমার মতে এটি একটি দীর্ঘমেয়াদ। আপনি যত বেশি পরিশ্রম করবেন সরকারকে তত বেশি কর দেবেন। তাই আমার বিশ্বাস ধনীদের কাছে থেকে নাও এই ধারণাটি যারা সমর্থন করেছিল তাদের উল্টো ক্ষতি হয়েছে। ধনীরা যতবার ধনীদের শাস্তি দিতে চেয়েছে তারা তা মেটাতে মোটেই মেনে নেননি, বরং প্রতিক্রিয়া দেখিয়েছে। তাদের কাছে অর্থ আছে, ক্ষমতা আছে এবং পরিস্থিতি পরিবর্তনের ইচ্ছা আছে। তারা বসে বসে ইচ্ছাকৃতভাবে বেশি ট্যাক্স দিতে রাজি নন। তারা তাদের করের বোঝা লাঘব করার পথ খুঁজেন। তারা বুদ্ধিমান উকিল আর অ্যাকাউন্ট্যান্ট রাখেন আর আইন পরিবর্তন করা বা বৈধভাবে কর পরিহার করার পন্থা খুঁজে বার করতে রাজনৈতিক নেতাদের প্ররোচিত করেন। তাদের এই পরিবর্তন কার্যকর করার মতো ক্ষমতা আছে। আমেরিকার যুক্তরাষ্ট্রের কোড অনুযায়ী কর বাঁচানোর আরও উপায় আছে। এই উপায়গুলো সবার জন্য সহজলভ্য, কিন্তু শুধুমাত্র ধনীরাই, যারা নিজের কাজের প্রতি মনোযোগ দেয় তারাই এই উপায়গুলো খোঁজ করে। উদাহরণস্বরূপ 1031 শব্দটি ইন্টারভেল রেভিনিউ কোডের ধারা 1031-এর সংক্ষিপ্ত রূপ। যদি কেউ অপেক্ষাকৃত ছোট রিয়েল এস্টেটের বিনিময়ে দামি রিয়েল এস্টেট কিনে লাভ করতে চায়, সেই বিক্রেতা সরকার দেরি করে কর পরিশোধ সুযোগ দেয়। রিয়েল এস্টেট এমন এক বিনিয়োগ যেখানে ট্যাক্সের সাশ্রয়ের বেশ কিছু সুযোগ পাওয়া যায়। আপনি যদি বেশি দামি সম্পত্তি কিনতে থাকবেন, আপনার লাভের উপর কোনো ট্যাক্স দিতে হবে না যতক্ষণ না আপনি পুরো নগদ পরিণত করেছেন। আর আইনানুযায়ী পরিস্থিতিতে ট্যাক্স বাড়ানোর সুযোগ নেয় না। তারা সত্যিই তাদের সম্পত্তি বৃদ্ধির সুবর্ণ সুযোগ থেকে নিজেদের বঞ্চিত করছেন। গরিব আর মধ্যবিত্তদের রোজগারের সংস্থার এইরকম হয় না। তারা বসে থাকে আর সরকারকে হাতে ছুঁচ বিধিয়ে রক্তদান আদায়ের সুযোগ দেয়। আজ যারা সরকারের ভয়ে প্রচুর কর দেন অথবা কর ছাড়াই খুব কম সুযোগ নেন, তাদের দেখে আমি বড়ই অবাক হই। আমি ভালোভাবে জানি সরকারি কর এজেন্ট কি ভয়ঙ্কর আর আতঙ্কজনক হতে পারে। আমার এমন বেশ কিছু বন্ধু ছিলেন যারা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন, অথবা যাদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, অথচ পরে তারা জেনেছে যে দোষটা ছিল সরকারের। আমি সব বুঝি, কিন্তু সেই আতঙ্কের মূল্যস্বরূপ জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত কাজে কঠোর পরিশ্রম করাটা একটু মহার্ঘ হয়েছে। আমার গরিব বাবা কখনো এর বিরুদ্ধে লড়াই করেননি, আমার ধনী বাবাও করেননি, কিন্তু তিনি আরও চতুরভাবে খেলাটা খেলতেন। তিনি ধনীদের সবথেকে বড় গোপন রহস্য কর্পোরেশনের মাধ্যমে কি করেছিলেন। আপনাদের হয়তো মনে আছে আমার ধনী বাবা কাছ থেকে আমি প্রথম কি শিক্ষা পেয়েছিলাম। আমার মতন একটি 9 বছরের বালককে তার সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল। আমি প্রায় তার প্রতীক্ষায় অফিসে বসে থাকতাম। তিনি ইচ্ছাকৃতভাবে আমাকে এড়িয়ে যেতেন। তিনি চাইতেন আমি তার ক্ষমতা উপলব্ধি করি এবং আমি একদিন এই ক্ষমতাকে নিজের কাঙ্ক্ষিত বস্তু করে তুলি।
আমি ওর কাছে যতদিন জ্ঞান লাভ করেছি আর শিখেছি, উনি সবসময় আমার মনে করিয়ে দিয়েছেন যে জ্ঞানই আসল ক্ষমতা, আর অর্থের সঙ্গে যে বিরাট ক্ষমতা জড়িত সেটা সুরক্ষিত রাখার জন্য তা বাড়াবার জন্য যথেষ্ট জ্ঞান প্রয়োজন, নইলে পৃথিবী আপনাকে অনবরত ধাক্কা দিতে থাকবে। ধনী বাবা আমাকে আর মাইকে সবসময় মনে করিয়ে দিতেন যে সবথেকে বড় উৎপীড়ক আমার বস, আমার সুপারভাইজার নয়। ট্যাক্সের লোকেরা সবসময় বেশি নেবে। প্রথম পাঠ ছিল ক্ষমতা মানে অর্থের জন্য কাজ করার বদলে অর্থকে দিয়ে আপনার জন্য পরিশ্রম করানো। আপনি যদি অর্থের জন্য কাজ করেন, ক্ষমতাটাও আপনার মালিককে দিতে হবে। অর্থের ক্ষমতা আমাদের জন্য কাজ, এই পাঠ শেখানোর পর উনি চেয়েছিলেন আমাদের আর্থিকভাবে বুদ্ধিমান করতে, যাতে উৎপীড়করা আমাদের আঘাত না দিতে পারে। আইন এবং আইনের প্রণালী কিভাবে কাজ করে তা আপনার জানা প্রয়োজন। আপনি যদি বিষয়টি সম্বন্ধে না জানেন, সহজে পীড়িত হবেন। আর আপনি যদি জানেন যে আপনি কি বিষয়ে কথা বলছেন, আপনার লড়াই করার একটা সুযোগ থাকে। এই জন্য তিনি বুদ্ধিমান উকিল আর অ্যাকাউন্ট্যান্টদের মোটা বেতন দিতেন। তাদের বেতন দেওয়া সরকারকে অর্থ প্রদানের চেয়ে কম খরচ সাপেক্ষ। উনি আমায় সবচেয়ে সেরা যে কথাটি শিখিয়েছিলেন সেটি হলো, বুদ্ধিমান হও, তাহলে তোমার চারপাশে থেকে এত ধাক্কা খেতে হবে না। কথাগুলো আমি আমার জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করেছি। তিনি আইন জানতেন, তিনি আইন মেনে চলা নাগরিক ছিলেন। তিনি জানতেন যে আইন সম্বন্ধে অজ্ঞতা খরচ সাপেক্ষ ব্যাপার। তুমি যদি জানো তুমি নির্ভুল, তাহলে লড়তে ভয় পাবে না। যদি রবিনহুড আর তার মেরিম্যানস সঙ্গে লড়াই করতে হয়, তাহলে ভয় পাবে না। আমার উচ্চশিক্ষিত বাবা আমাকে সবসময় একটা মজবুত সংগঠনে ভালো চাকরি খুঁজতে উৎসাহ দিতেন। তিনি কাজ করতে করতে কর্পোরেট সিঁড়ির বেয়ে উপরে ওঠার নৈতিক উৎকর্ষতা সম্বন্ধে বলতেন। তিনি বুঝতেন না যে বেতনের ভরসায় শুধুমাত্র একজন কর্পোরেট মালিকের উপর নির্ভরশীল থাকলে শীঘ্রই আমি দুধ দিতে প্রস্তুত এক নিরীহ গরুতে পরিণত হব। যখন আমার ধনী বাবাকে আমি আমার বাবার উপদেশ কথা বলেছিলাম, তিনি সামান্য হেসেছিলেন। সিঁড়িটায় মালিক হয়ে যায় না, তিনি এইটুকু বলেছিলেন। অল্প বয়সে আমি বুঝতে পারিনি যে কর্পোরেশনের মালিক হয়ে যাওয়া বলতে ধনী বাবা কী বলতে চেয়েছেন। এটি এমন এক চিন্তা যা অসম্ভব এবং ভয়ঙ্কর মনে হয়েছিল। যদিও এই ভাবনাটা আমি উত্তেজিত হয়ে উঠেছিলাম, আমার কৈশোরের আমি এমন সম্ভাবনার কল্পনা করতে পারতাম না, যেখানে আমি কোম্পানির মালিক আর বড়রা আমার জন্য কাজ করছে। কথা হচ্ছে, যদি আমার ধনী বাবা না থাকতেন, আমি হয়তো আমার শিক্ষিত বাবার উপদেশ মেনে নিতাম। আমার ধনী বাবার মাঝে মাঝে মনে করিয়ে দেওয়াটা আমার নিজের কর্পোরেশনের মালিক হবার ভাবনাটা জিয়ে রেখেছিলাম আর আমাকে অন্য পথে পরিচালিত করেছিল। 15 থেকে 16 বছর বয়সে পৌঁছে বুঝলাম যে আমি আমার শিক্ষিত বাবার নির্দেশিত পথে এগোবো না। আমি কিভাবে সেটা করতে পারবো জানতাম না, কিন্তু আমার নিজের সিদ্ধান্ত আমার জীবন বদলে দিয়েছিল। মধ্য 20-তে পৌঁছানোর পর আমি আমার ধনী বাবার উপদেশের সঠিক অর্থ বুঝতে শুরু করেছিলাম। আমি তখন সবে মেরিন ক্যাটস ছেড়ে জেরক্সের এর জন্য কাজ শুরু করেছিলাম। আমি প্রচুর অর্থ উপার্জন করেছিলাম, কিন্তু যখনই আমার বেতনের চেকটা দেখতাম হতাশ হতাম। কেটে নেওয়া পরিমাণটা এত বেশি, আর আমি যত বেশি কাজ করছি বাদ দেওয়ার অর্থের পরিমাণটা যেন ততই বেড়ে যাচ্ছে। যখন আমি আরও সফল হলাম, আমার বস আমার পদোন্নতি আর বেতন বাড়ার কথা বললেন। কথাগুলো শুনে খুব খুশি হলাম,
কিন্তু আমি শুনতে পেলাম আমার ধনী বাবা আমার কানে কানে যেন জিজ্ঞেস করছে, তুমি কাদের জন্য কাজ করছো, তুমি কাদের ধনী করছো। 1974 সালে তখন আমিও জেরক্সের কর্মচারী। আমার প্রথম কর্পোরেশন গঠন করলাম এবং নিজের কাজ নিজে দেখাও শুরু করলাম। আমার সম্পত্তির তালিকায় আগেই কিছু সম্পত্তি ছিল, কিন্তু আমি এখন স্থির করলাম আমি এর বৃদ্ধিতে মনোনিবেশ করব। ওই টাকা ছাড়া বেতনের চেকগুলোই আমার ধনী বাবার এত বছরের উপদেশের সম্পূর্ণ অর্থ বুঝিয়ে দিল। আমি আমার শিক্ষিত বাবার উপদেশ মেনে চললে আমার ভবিষ্যৎ কী হবে তা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। অনেক মালিক মনে করেন যে কর্মচারীদের নিজের কাজে মন দেওয়ার উপদেশ দেওয়া তাদের নিজেদের ব্যবসার পক্ষে ক্ষতিকর। কোনো ব্যক্তির জন্য এটা নিশ্চয়ই সত্যি হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে আমার নিজের কাজের দিকে মনোসংযোগ করা এবং নিজের সম্পত্তি গড়ে তোলা আমাকে আরও ভালো এক কর্মচারী করে তুলত। আমার এখন একটা উপদেশ আছে, আমি তাড়াতাড়ি কাজে যাই আর অধ্যবসায় সহকারে কাজ করি, যথাসম্ভব অর্থ সঞ্চয় করি যাতে আমি রিয়েল এস্টেট বিনিয়োগ করতে পারি। হাওয়া যখন সমৃদ্ধ হওয়ার জন্য প্রস্তুত, সেখানে ভাগ্য অন্বেষণের সুযোগ আছে বই কি। আমি যত বেশি সজাগ হলাম যে ক্রয় বিক্রয়ের আকস্মিক বৃদ্ধি হচ্ছে, তত বেশি জেরক্স মেশিন আমি বিক্রয় করছিলাম, তত বেশি উপার্জন করছিলাম, আর নিশ্চয়ই আমি বেতনের চেক থেকে তত বেশি বাদ দেওয়া হচ্ছিল। এটা প্রেরণাদায়ক ছিল। আমি কর্মচারী হবার ফাঁদ থেকে দ্রুত বেরোতে চাচ্ছিলাম। আমি আরও বেশি খাটতে লাগলাম। 1978 পর্যন্ত আমি লাগাতার সেলসের প্রথম 5 জন বিক্রেতার মধ্যে একজন হয়ে রইলাম। প্রায় শীর্ষে অর্থাৎ 1 নম্বরের স্থানে থেকেছি। আমি মনে প্রাণে ইঁদুর দৌড় থেকে বেরোতে চাইছিলাম। 3 বছরেরও কম সময়ের মধ্যে আমি আমার নিজের চোখে কর্পোরেশন অর্থাৎ একটা রিয়েল এস্টেট হোল্ডিং কোম্পানি থেকে আমার জেরক্সের রোজগার তুলনায় বেশি রোজগার করতে লাগলাম। আর সেই টাকা যা আমি নিজের কর্পোরেশনের আমার সম্পত্তির তালিকায় দীর্ঘ করার জন্য লাগিয়েছিলাম, সেটা এখন আমার জন্য কাজ করতে শুরু করে দিল। শুধুমাত্র নিজের পরিশ্রম ও চেষ্টায় জেরক্স মেশিন বিক্রি করা না। আমার ধনবান বাবার উপদেশ আরও সুস্পষ্ট হচ্ছিল। শীঘ্রই আমার সম্পত্তি থেকে বেশি ক্যাশ ফ্লো হতে থাকলো যে কোম্পানি আমাকে আমার প্রথম পোর্স গাড়ি কিনে দিল। জেরক্স আমার সেলস সহকর্মী মনে করলো আমি আমার কমিশন খরচ করছি, অথচ আমি তো করছিলাম না। আমি আমার কমিশন সম্পত্তিতে বিনিয়োগ করছিলাম। আমার অর্থ আরও উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করছিল। আমার সম্পত্তির তালিকায় $1 একজন মহান কর্মী, তারা আরও কর্মীদের জন্য আরও বসকে ট্যাক্স আগে একটা পোর্স কিনে দেবার জন্য কঠোর পরিশ্রম করছে। আমি জেরক্সের জন্য আরও পরিশ্রম করে কাজ করতে থাকলাম। আমার পরিকল্পনা যে সঠিক কাজ করছিল, আমার পোর্সই তার প্রমাণ। ধনবান বাবার কাছ থেকে শেখা গান ব্যবহার করে আমি শুধু অল্প বয়সে কর্মচারীদের কুখ্যাত ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। এটা সম্ভব করেছিল এই শিক্ষাগুলো থেকে প্রাপ্ত ধীর আর্থিক জ্ঞান। এই আর্থিক জ্ঞান অর্থাৎ আমার ভাষায় অর্থগত আইকিউ না থাকলে আমার আর্থিক স্বাধীনতার পথ আরও কঠিন হতো। আমি এখন অর্থ সংক্রান্ত সেমিনারের মাধ্যমে অন্যদের শেখাই। আশা করি আমার জ্ঞান আমি তাদের সঙ্গে ভাগ করে নিতে পারব। আমার বক্তৃতায় সকলকে মনে করিয়ে দিয়ে যে প্রধানত 4টি বিষয়ে জ্ঞান দিয়ে গঠিত এই অর্থগত অর্থাৎ ফিনান্সিয়াল আইকিউ। 1 নম্বর অ্যাকাউন্টিং, যাকে আমি বলি আর্থিক সাক্ষরতা বা জ্ঞান। আপনি যদি সাম্রাজ্য গড়তে চান, এটি একটি অত্যাবশ্যক দক্ষতা। আপনার হাতে যত বেশি পয়সা দায়িত্ব থাকবে, আপনাকে তত বেশি নিখুঁত হতে হবে, তা না হলে ব্যর্থতা সুনিশ্চিত। একটা মগজের বাঁ দিকে অর্থাৎ বিস্তারিতভাবে দেখার দিক। আর্থিক সাক্ষরতা হচ্ছে আর্থিক বক্তব্য পড়তে এবং বুঝতে পারার ক্ষমতা।
ব্যবসায় ক্ষমতা আর দুর্বলতাকে চিনে নেওয়ার সুযোগ দেয়। 2 নাম্বার বিনিয়োগ, যাকে আমি বলি অর্থ দিয়ে আরও অর্থ উপার্জনের বিজ্ঞান। এর সঙ্গে কৌশল, ফর্মুলা ইত্যাদি জড়িত। এটি মস্তিষ্কের ডান দিক আর সৃজনশীল দিক। 3 নং বাজারের ধাত বোঝা, এটি সরবরাহ, সাপ্লাই আর চাহিদার ডিমান্ড বিজ্ঞান। আপনার বাজারে প্রযুক্তির দিকটা জানা প্রয়োজন, যা সাধারণত আবেগতাড়িত থাকে। 1996 এর ক্রিসমাসে টিকল মি এল মডেল একটি প্রযুক্তি বা আবেগতাড়িত বাজারের উদাহরণ। বাজারের অন্য দিকটা হচ্ছে বুনিয়াদি ব্যাপার, অর্থাৎ বিনিয়োগের বিষয়ে আর্থিক জ্ঞান। অর্থাৎ বর্তমান বাজারের পরিপ্রেক্ষিতে বিনিয়োগের কোনো অর্থ আছে কিনা। অনেকে মনে করেন বিনিয়োগ আর বাজার বোঝা শিশুদের পক্ষে অত্যন্ত জটিল বিষয়। তাদের দৃষ্টি এড়িয়ে যায় যে শিশুরা সহজজাতভাবে এইসব জিনিস জানে। এরা যারা এল মডেলের সঙ্গে পরিচিত নন তাদের জন্য এটা একটা সিস্টেম ট্রাস্টের চরিত্র। যারা ক্রিসমাসের আগে শিশুদের মধ্যে ঘন ঘন প্রচার করা হয়েছিল, সব শিশুরাই এই খেলনা দাবি করছিল। এদের ক্রিসমাস তালিকায় ছিল এই পুতুল। অনেক বাবা মা ভেবে অবাক হচ্ছিল যে কোম্পানিরা কি ইচ্ছা করে এই বস্তুটি বাজার থেকে সরিয়ে রেখেছে আর ক্রিসমাসের জন্য বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। এত চাহিদার সঙ্গে সরবরাহ না থাকায় একটা আকস্মিক আতঙ্কের সৃষ্টি হয়েছিল। স্টোরে কোনো দল না থাকায় দ্রুত লাভে বিক্রয়ী দল মরিয়া বাবা মার কাছ থেকে বেশি উপার্জনের সুযোগ দেখতে পেয়েছিল। সেসব হতভাগ্য বাবা মায়েরা ডল পাবে না, তারা বাধ্য হয়ে ক্রিসমাসের জন্য অন্য আরেকটি খেলনা কিনতে। টিকল মি এল মডেলের অবিশ্বাস্য জনপ্রিয়তা আমার কাছে নিরর্থক মনে হয়, কিন্তু এটি সরবরাহ আর চাহিদা অর্থবিজ্ঞানের অভিনব উদাহরণ। এই ব্যাপারে চলতে থাকে স্টক, বন্ড, রিয়েল এস্টেট আর বেসবল কার্ডের বাজারেও। 4 নং আইন, উদাহরণস্বরূপ অ্যাকাউন্টিং বিনিয়োগের আর বাজারের কারিগরি দক্ষতা নিয়ে গঠিত একটি কর্পোরেশন অভাবনীয় বৃদ্ধিতে সহায়তা হতে পারে। যার কর্পোরেশন কর্তৃক দেয়া ট্যাক্সের সুবিধা আর সুরক্ষার জ্ঞান আছে, সে একটি ছোট্ট ব্যবসা একমাত্র মালিক বা কর্মীর চেয়ে দ্রুত জ্ঞানী হতে পারে। এই তফাৎটা হাঁটা আর উড়ার মতো। এই তফাৎটা দীর্ঘমেয়াদী অর্থের প্রশ্ন উঠলে আরও স্পষ্ট হয়ে যায়। 1 নম্বর হচ্ছে ট্যাক্সের সুবিধা। একটি কর্পোরেশন অনেক কিছুই করতে পারে যা একজন ব্যক্তি পারে না, যেমন ট্যাক্স দেওয়ার আগে খরচের খাতে টাকা রাখা। এটা এক রোমাঞ্চকর বিশেষজ্ঞতার এলাকা, কিন্তু আপনার সম্পত্তি বা ব্যবসা যথেষ্ট বড় না হলে এর প্রয়োজন নাই। কর্মচারীরা রোজগার করে ট্যাক্স দেয় আর তারপর বকেয়া অর্থ দিয়ে জীবন চালাতে চেষ্টা করে। এটা কর্পোরেশনের রোজগার করে যথাসম্ভব খরচ করে আর বকেয়া অর্থের ট্যাক্স দেয়। একটা আইনের বড় ফাঁক যা ধনীরা ব্যবহার করে। এগুলো সৃষ্টি করা সোজা, আর যদি আপনি এমন বিনিয়োগের মালিক হন যাতে যথেষ্ট ক্যাশ ফ্লো হয়, তাহলে এটা তেমন খরচ সাপেক্ষ হবে না। উদাহরণস্বরূপ, আপনি যদি নিজের কর্পোরেশনের মালিক হন, আপনার ছুটি কাটাবেন হাওয়াই বোর্ড মিটিংয়ে, গাড়ির দাম দেওয়া, ইন্স্যুরেন্স আর মেরামত সবই কোম্পানির খরচ। স্বাস্থ্য ক্লাবের সদস্যতা কোম্পানির খরচ। বেশিরভাগ রেস্টুরেন্টে খাবার দামের একাংশ মাত্র দিতে হবে। এইরকম অনেক কিছু, কিন্তু আইন মেনে কাজ করুন আর ট্যাক্স দেওয়ার আগেই ডলার দিয়ে করুন। মামলা মোকদ্দমা থেকে সুরক্ষা। আমরা এক মামলাবাজ সমাজে বাস করি। প্রত্যেকেই আপনার কাজের লাভ চায়। ধনীরা তাদের সম্পত্তি পাওনাদারের কাছ থেকে রক্ষা করার জন্য কর্পোরেশন ও ট্রাস্টের সাহায্য নেয়। কেউ যদি একজন ধনী লোকের বিরুদ্ধে মামলা করে, তাকে নানা আইনের কবচের স্তর ভেদ করতে হয় এবং প্রায় দেখা যায় যে ধনী ব্যক্তিটি আসলেই
কিছুরই মালিক নয়, তারা সব কিছুই নিয়ন্ত্রণ করে কিন্তু কিছুরই মালিক নয়। গরিব আর মধ্যবিত্ত শ্রেণী সব জিনিসেরই মালিক হতে চায়, ফলে সরকার অথবা ধনীদের বিরুদ্ধে মামলা করতে আগ্রহী সহনাগরিকের কাছে সব হারায়। এটা তারা রবিনহুডের গল্প থেকে শিখেছে। ধনীদের থেকে নাও আর গরিবদের দিয়ে দাও। একটা কর্পোরেশনের মালিকরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা এই বইয়ের উদ্দেশ্য নয়, কিন্তু আমি বলবো আপনার যদি কোনো বৈধ সম্পত্তি থাকে, আপনি কর্পোরেশনের সুবিধা আর সুরক্ষার সম্বন্ধে যত শীঘ্রই পারেন আরও বেশি খবর নিয়ে দেখুন। এ বিষয়ে প্রচুর বই আছে, এমনকি কর্পোরেশন কিভাবে গঠন করতে হয় সেসব প্রয়োজনীয় পদক্ষেপগুলোর বর্ণনা আছে। বিশেষ করে একটা শব্দ ইনক অ্যান্ড গ্রো রিচ ব্যক্তিগত কর্পোরেশনের ক্ষমতার সুন্দর অন্তর্চিত্র দেয়। আর্থিক আইকিউ অর্থাৎ নানান দক্ষতা আর গুণের সংমিশ্রণে। কিন্তু আমি বলবো এটি উপরোক্ত 4টি প্রয়োজনীয় দক্ষতার সমাবেশ, যা প্রাথমিক আর্থিক জ্ঞান তৈরি করে। আপনি যদি প্রচুর ধনবান উচ্চাকাঙ্ক্ষা রাখেন, এই দক্ষতাগুলোর সংমিশ্রণ অনেকাংশে আপনার আর্থিক জ্ঞান বৃদ্ধি করবে। সংক্ষেপে যদি বলা যায়, ধনী যাদের কর্পোরেশন আছে, জনতা যারা কর্পোরেশনের জন্য কাজ করে। ধনী কি করে? যাদের কর্পোরেশন আছে, আর জনতা যারা কর্পোরেশনের জন্য কাজ করে। ধনী আয় করে, খরচ করে, ট্যাক্স দেয়, আর জনতা আয় করে, ট্যাক্স দেয়, খরচ করে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ধনীরা যাদের কর্পোরেশন আছে আয় করে, খরচ করে, তারপরে ট্যাক্স দেয়। আর জনতা কি করে? তারা আয় করে, তারপর ট্যাক্স দেয়, যেটা থাকে তারপর তারা খরচ করে। আপনি সর্বাঙ্গীন আর্থিক কর্মকৌশল সম্বন্ধে আমার দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি। নিজের কর্পোরেশনের মালিক হয়ে উঠুন এবং আপনার সম্পত্তিতে সেই কবচে সুরক্ষিত রাখুন। তারপরে আমরা দেখব ধনীরা অর্থ তৈরি করে। এই চ্যাপ্টারটি ধনীরা অর্থ তৈরি করে 6ষ্ঠ অধ্যায়। তো আমরা 5ম অধ্যায় শেষ হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ 6ষ্ঠ অধ্যায় শোনার জন্য। আমরা এখন চলে যাব 6ষ্ঠ অধ্যায়। তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আমরা 6ষ্ঠ অধ্যায়ে ধনীরা অর্থ তৈরি করে কিভাবে।